আজকে আমরা যে টপিক নিয়ে আলোচনা করব তার নাম হচ্ছে সিসিই, তার মানে কন্টিনিউয়াস অ্যান্ড কম্প্রিহেনসিভ এভালুয়েশন, যাকে বাংলায় বলা হয় নিরবিচ্ছিন্ন এবং সামগ্রিক মূল্যায়ন। এই টপিক থেকে আপনাদের সিডিপিতেও প্রশ্ন আসে এবং বাংলা পেডাগজিতেও প্রশ্ন আসে, অর্থাৎ এক গুলিতে দুই শিকার। এই ভিডিওটি দেখার মাত্রই আপনারা সিডিপি থেকেও সিসিই প্রশ্ন যদি আসে আপনারা পারবেন, এবং বাংলা পেডাগজিতেও এই ধরনের প্রশ্ন আসলে আপনারা অনায়াসে সলভ করতে পারবেন। সুতরাং দেরি না করে সম্পূর্ণ ক্লাসটি আপনারা শুধু দেখতে থাকুন। এতে আপনারা সিডিপিতে যদি 2 মার্ক আসে এবং বাংলায় 2 মার্ক আসে, তো কমসে কম 3 বা 4 নম্বর আপনারা এখান থেকে পাবেন। এবং তৎসঙ্গে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ যদি আপনার ইংলিশ হয়ে থাকে কিংবা হিন্দি হয়ে থাকে দ্বিতীয় ভাষা, তো এখানেও কিন্তু আপনাদের এই টপিক থেকে প্রশ্ন আসবে, আপনাদের যথেষ্ট সাহায্য করবে। অর্থাৎ একটি ভিডিও থেকে আপনারা 4 থেকে 5 নম্বর পেতে চলেছেন। সুতরাং অবশ্যই শেষ পর্যন্ত দেখার অনুরোধ থাকলো। তো হ্যালো বন্ধুরা, আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ ক্লাস আপনার জন্য প্রোভাইড করব, যেটা হচ্ছে সিসিই, কন্টিনিউয়াস এবং কম্প্রিহেনসিভ এভলিউশন। তা কন্টিনিউয়াস এবং কম্প্রিহেনসিভ এভলিউশন বা অ্যাসেসমেন্ট থেকে কিন্তু আপনাদের প্রত্যেক সিটেট পরীক্ষায় 4, 5 বা 6 মার্কের প্রশ্ন আপনাদের আসে। এখান থেকে বাংলা থেকেও প্রশ্ন পাবেন, তারপর আপনাদের সিডিপি থেকেও প্রশ্ন পাবেন, সোশ্যাল সায়েন্সেও প্রশ্ন আসবে। প্রত্যেকটা সাবজেক্টে কিন্তু এই টপিক থেকে প্রশ্ন আসে এবং এই রিলেটেড কিছু আছে, যেমন অ্যাসেসমেন্ট কি, ফরমেটিভ অ্যাসেসমেন্ট কি, সামেটিভ অ্যাসেসমেন্ট কি, সিসি কি, মেজারমেন্ট কি, এভালুয়েশন কি, এই সব কয়টি ডিটেলস আজকে আমি আমার এই ক্লাসে আপনাদের সঙ্গে ডিসকাস করব, তুলে ধরব। সুতরাং একদম সাথে থাকুন শেষ পর্যন্ত, যাতে করে আপনারা ভালো একটা নাম্বার এখান থেকে ক্র্যাক করতে পারেন, ঠিক আছে? আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। তো চলুন আমরা প্রথমে জেনে নিই আজকে সবগুলা টপিক, আমরা এক একটি করে সবগুলি জানবো। তো এই ক্লাসটি দেখার পর এই এখানে 4টা বা 5টা টপিক আপনারা দেখতে পাচ্ছেন: এভালুয়েশন, মেজারমেন্ট, অ্যাসেসমেন্ট, সিসিই, ফরমেটিভ, সামেটিভ। তারপর আরও কিছু কথা আছে যেখান থেকে আমরা বলবো। তো এই সবগুলি যদি আপনারা খুব ভালো করে জানেন, তাহলে এখান থেকে এই টপিকগুলো আপনার 100% কেক করতে পারবেন, ঠিক আছে ভাই? তো চলুন দেরি না করে আমরা সরাসরি আজকে চলে যাই। প্রথমে দেখুন মেজারমেন্ট কি, হোয়াট ইজ মেজারমেন্ট। আমরা একদম স্টেপ বাই স্টেপ যাব। মেজারমেন্ট হচ্ছে পরিমাপ। এটি মূলত তথ্য সংগ্রহ করার একটি পদ্ধতি। এটি হচ্ছে পরিমাণগত, যেমন একজন শিক্ষার্থী কত নম্বর পেল, অর্থাৎ এটা হচ্ছে একটা পরিমাপ। মেজারমেন্ট মানে কি? পরিমাপ। এটা হচ্ছে ডাটা কালেকশন করার একটা মেথড। মেজারমেন্ট ইজ এ মেথড অফ ডাটা কালেকশন, ঠিক আছে? যেমন একটা ছাত্র যদি পরীক্ষা দেয়, তাহলে পরীক্ষা সে কত নম্বর পেল, এটা তার একটা পরিমাপ, ঠিক আছে? নম্বরের ভিত্তিতে কোনো শিক্ষার্থীর বিভিন্ন চারিত্রিক বৈশিষ্ট্য সম্পর্কে অবগত হওয়া এবং বিভিন্ন সামাজিক ঘটনার প্রতি দৃষ্টিভঙ্গি এবং মতামত নেওয়া, এটি হচ্ছে কি মেজারমেন্ট। তো আগেকার দিনে মেজারমেন্ট করা হতো ছাত্রদের, কিন্তু এখন মেজারমেন্ট করা হয় না। এখন কি করা? এখন করা অ্যাসেসমেন্ট। অ্যাসেসমেন্ট কি আমরা দেখি। অ্যাসেসমেন্টের মাধ্যমে শিক্ষার্থীর অর্জিত সাফল্যের পরিমাপ করা যায়। এক নম্বর পয়েন্ট, সে যে তার সাফল্যের তার কতটুকু সাফল্যতা অর্জন করতে পারলো, এটা আমরা তার অ্যাসেসমেন্টের মাধ্যমে বুঝতে পারি। অ্যাসেসমেন্টের মাধ্যমে শিক্ষণের উদ্দেশ্য কতটা বাস্তবায়িত করা গেল। শিক্ষণের একটা উদ্দেশ্য রয়েছে। ধরে নিন আপনি আজকে শেখাতে চাইছেন কোনো একটা ক্লাস 3 শিশুকে আপনি কিছুতে শেখাতে চাইছেন। তো যেমন 2 + 3 = প্লাস কত হবে, অর্থাৎ এই ধরনের যুগাঙ্ক আপনি তাকে শেখাতে চাইছেন ক্লাস 2 বা 3 এর বাচ্চাকে, এটা আপনার উদ্দেশ্য। তো আপনি যখন এই ধরনের 3টা বা 4টা যখন আপনি তাকে বুঝালেন, তারপর যখন আপনি তাকে দিলেন যে তুমি নিজে থেকে করো তো 2 + 4 = কত হয়, সে যদি নিজে থেকে করতে পারে, তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনার শিক্ষণের উদ্দেশ্যটা কত বাস্তবায়িত হয়েছে। শিক্ষার্থী আপনি যখন ওইটা করে দেবেন এবং বুঝিয়ে দেবেন যে এটা কী করে করলেন, তারপর শিক্ষার্থী যদি এই প্রশ্নের আনসারটা নিজে থেকে করতে পারে, তাহলে আপনার যেটা উদ্দেশ্য সেটা সাকসেস হয়ে যাবে। এবং এই যে আপনি এটা বুঝাচ্ছেন, আপনি তাকে এটা বুঝাচ্ছেন, তো এটা বুঝিয়ে দিলেন যে এখানে 5 হবে, কী করে হবে, আপনার মেথডে আপনি বুঝালেন। তারপর শিক্ষার্থী এখানে যদি কারেক্ট অ্যান্সার 6 করতে পারে, তাহলে আপনার যেটা অ্যাসেসমেন্ট সেটা সাকসেস হলো। এবং আপনি এই যে তাকে যেটা এই যে একটা যে করতে দিলেন, এটাই হচ্ছে আপনার কি অ্যাসেসমেন্ট। আপনি প্রথমে বুঝিয়ে দিলেন, তারপর সেম ভিত্তিতে তাকে বলবেন তুমি আরেকটা করে দাও, ইট ইজ কল অ্যাসেসমেন্ট। এক কথায় শেষ। তারপর দেখুন, অ্যাসেসমেন্টকে আমরা অনেক সময় মূল্যায়ন বলে ভুল করে থাকি। অ্যাসেসমেন্ট মানে মূল্যায়ন নয়। অ্যাসেসমেন্ট মানে কি? মূল্যায়ন। আমরা অনেক সময় বলি যে অ্যাসেসমেন্ট মানে মূল্যায়ন, সেটা মূল্যায়ন নয়। আসলে অ্যাসেসমেন্ট হচ্ছে মূল্যায়নের একটা অংশ। অ্যাসেসমেন্টটা কি? মূল্যায়নের একটা পার্ট, ঠিক আছে? তারপর দেখুন, অ্যাসেসমেন্ট ফর লার্নিং, এটা খুব ইম্পর্ট্যান্ট। অ্যাসেসমেন্ট ফর লার্নিং, অ্যাসেসমেন্ট অফ লার্নিং, ঠিক আছে?
শিক্ষার্থী যখন শিক্ষার্থীদের কোনো বিষয়ে শিক্ষা দান করেন তখন শিক্ষার্থীর অসুবিধা হলে তাদের সমস্যার সমাধান করতে পারে, অর্থাৎ আমরা বলতে পারি অ্যাসেসমেন্ট ফর লার্নিং হচ্ছে কি ডিউরিং ইনস্ট্রাকশন। অ্যাসেসমেন্ট ফর লার্নিংটা হচ্ছে ডিউরিং ইনস্ট্রাকশন। আপনি যখন ক্লাস করছেন, ক্লাস করতে করতে আপনি তার অ্যাসেসমেন্ট দিতে পারেন। ধরে নিন আপনি একটা গল্প পড়ছেন, গল্প পড়তে পড়তে হঠাৎ আপনি শিক্ষার্থীকে প্রশ্ন করলেন যে এই যে বললাম সেটা কি বলো তো তোমরা, বা এই যে আমি লিখে দিলাম সেটা তোমরা আবার না দেখে লেখো তো। এই জিনিসটা হচ্ছে কি ডিউরিং ইনস্ট্রাকশন, অর্থাৎ আপনি ক্লাস চলাকালীন সময়ে আপনি তাকে যেটা করবেন সেটা হচ্ছে তার অ্যাসেসমেন্ট। ঠিক আছে ভাই? তারপর দেখুন, শিক্ষক ক্লাস করানোর সময় শিক্ষার্থীদের উন্নতি সাধন এবং পাশাপাশি শিক্ষক তার নিজের স্ট্র্যাটেজি, মেথড ইত্যাদির উন্নতি সাধন করতে পারেন। ধরেন আমি আগে যে কথাটা বলেছিলাম যে আপনি 2+3 আপনি শিশুকে শেখালেন যে 2 আর 3 যোগ করলে প্লাস হবে। আপনি আপনার মেথডে বা আপনি আপনার পদ্ধতিভাবে তাকে শেখালেন, তারপর আপনি তাকে সেম দিলেন যে 2+4 কত হয়। সে যদি করতে পারে তাহলে আপনার মেথডটা সাকসেসফুল, আর যদি সে ওইটা করতে না পারে তাহলে আপনি বুঝে নেবেন যে আপনার ওই যে শেখানোর যে পদ্ধতি, এই পদ্ধতিটা এখনও 100% হয়নি। আপনি যে পদ্ধতি শেখাচ্ছেন এই পদ্ধতিকে আপনাকে উন্নত করতে হবে, আপনার মেথডটাকে আরও উন্নত মানের করতে হবে যাতে করে ছাত্ররা শিখতে পারে। আপনার যেটা শেখানোর যেটা স্ট্র্যাটেজি রয়েছে সেটাকে আপনাকে পরিবর্তন করতে হবে। এটা হচ্ছে অ্যাসেসমেন্ট ফর লার্নিংয়ে আপনি এটা করতে পারবেন, অর্থাৎ ক্লাস করতে করতে ইনস্ট্রাকশন দিতে দিতে আপনি সেটাকে পরিবর্তন করতে পারেন। ফরমেটিভ অ্যাসেসমেন্ট, ফরমেটিভ অ্যাসেসমেন্ট, ফরমেটিভ এভলিউশন, এগুলো আমরা ডিসকাস করবো ডিটেলসে। এখানে কয়েকটা পয়েন্ট আমি জাস্ট হাইলাইট করে দিচ্ছি আপনাদেরকে। অ্যাসেসমেন্ট, অ্যাসেসমেন্ট এখানে হচ্ছে আমাদের লার্নিং। তো যদি অ্যাসেসমেন্ট ফর লার্নিং হয় তাহলে এটা হবে কি ফরমেটিভ অ্যাসেসমেন্ট। অ্যাসেসমেন্ট ফর লার্নিংকে আমরা কি বলতে পারি? ফরমেটিভ অ্যাসেসমেন্ট। জেনে রাখবেন অ্যাসেসমেন্ট অফ লার্নিংকে আমরা বলতে পারি কি ফরমেটিভ অ্যাসেসমেন্ট। এখানেও ফর আছে, এখানেও ফর আছে, মাথায় রাখবেন। তো অনেক সময় প্রশ্ন আসে যে অ্যাসেসমেন্ট ফর লার্নিং এটা কিসের সঙ্গে জড়িত। অপশনে দিয়ে দেবে আপনার ফরমেটিভ অ্যাসেসমেন্ট, সামেটিভ অ্যাসেসমেন্ট, সেলফ অ্যাসেসমেন্ট, পিয়ার অ্যাসেসমেন্ট। ঠিক আছে, তারপর দেখুন অ্যাসেসমেন্ট অফ লার্নিং। অ্যাসেসমেন্ট অফ লার্নিং যদি আসে তাহলে সেটা আসবে আপনার সামেটিভ অ্যাসেসমেন্টের আন্ডারে। সামেটিভ, তো সামেটিভ কি? ফরমেটিভ আমরা বুঝলাম যে গঠনগত মূল্যায়ন বা গঠনগত অ্যাসেসমেন্ট আমরা যেটা বলতে পারি। এটা কি? এটি একটি সক্রিয় পদ্ধতি যার মাধ্যমে শিক্ষণ প্রক্রিয়া চলাকালীন শিক্ষার্থীর কাছ থেকে শিক্ষকের শিক্ষণ পদ্ধতির ফিডব্যাক নেওয়া হয়। অর্থাৎ আমরা যেটা বুঝালাম, বুঝানোর সঙ্গে সঙ্গে আপনি তার কাছে ফিডব্যাক চাইলেন যে তোমরা কি বুঝলে বলো তো, বা এখান থেকে কী বোঝা গেল, বা এই ধরনের তোমরা আরেকটা করো তো, এই ধরনের প্রবলেম হচ্ছে। অর্থাৎ ক্লাস চলাকালীন সময় আপনি যেটা করবেন এটা হচ্ছে কি ফরমেটিভ অ্যাসেসমেন্ট। তারপর দেখুন একই সঙ্গে শিক্ষার্থীরও শিক্ষণ পদ্ধতির উন্নতি ঘটে। একই সঙ্গে শিক্ষার্থীর যেটা শিক্ষণ পদ্ধতি রয়েছে সেটারও কী করবে? উন্নতি ঘটবে। গঠনমূলক মূল্যায়নের মাধ্যমে শিক্ষকও বুঝতে পারবেন শিক্ষার্থীর প্রকৃত সমস্যাটা কোথায়। ফরমেটিভের মাধ্যমে আপনি বুঝতে পারবেন যে শিক্ষার্থীটা বুঝতে পারছে না, তার সমস্যাটা কোথায় রয়েছে। তারপর আপনি তাকে কী করতে পারেন? তার জন্য সঠিক ব্যবস্থা করতে পারেন। আবার যদি অ্যাসেসমেন্ট অ্যাজ লার্নিং বলি তাহলে সেটা হবে কি সেলফ অ্যাসেসমেন্ট। যখন শিক্ষক ও শিক্ষার্থী তাদের নিজের মূল্যায়ন করে থাকে তখন তাকে অ্যাসেসমেন্ট অ্যাজ লার্নিং বলে। আমরা অনেক সময় শিক্ষকরা আমরা নিজেরা কী করি? অ্যাসেসমেন্ট করি, বা শিক্ষার্থীরা নিজে থেকে নিজে যখন মূল্যায়ন করতে নিজে যখন অ্যাসেসমেন্ট করে, আমি দেখলাম এতটুকু লিখলাম, দেখি তো আমার কোথায় ভুল হয়েছে কিনা না। নিজে যখন অ্যাসেসমেন্ট করবে তখন সেটা, যেমন সেলফ অ্যাসেসমেন্টের আমরা একটা উদাহরণ যদি নেই, দেখুন তো নিজের মূল্যায়ন করেন তখন তাকে সেলফ অ্যাসেসমেন্ট অফ লার্নিং বা সেলফ অ্যাসেসমেন্ট বলতে পারি। তার একটা উদাহরণ কি দেখুন, কোনো ব্যক্তি রান্না করার সময় নিজের খাবারের লবণ ঠিক আছে কি না নিজেই পরীক্ষা করে। ঠিক আছে, কোনো ব্যক্তি যখন দেখবেন রান্না করছে, রান্না করার সঙ্গে একটু মুখে নিয়ে টেস্ট করবে যে আমি যে লবণ দিলাম দেখি তো ঠিকঠাক আছে কি না, তখন সে কী করছে? নিজেকে টেস্ট করছে। আমি যে রান্নাম আমি লবণ ঠিকঠাক দিলাম কি না, সে নিজে কিন্তু একটু মুখে দিয়ে টেস্ট করছে। সেটা হচ্ছে কি সেলফ অ্যাসেসমেন্ট। আর সেলফ অ্যাসেসমেন্টকে বলা হবে আবার অ্যাসেসমেন্ট অ্যাজ লার্নিং। তো আমরা অ্যাসেসমেন্ট কয়টা পেলাম? অ্যাসেসমেন্ট যদি ফর লার্নিং হয় তাহলে সেটা হবে ফরমেটিভ,
ফরমেটিভ অ্যাসেসমেন্ট, অ্যাসেসমেন্ট এজ লার্নিং হলে কী হবে সেলফ অ্যাসেসমেন্ট, আর অ্যাসেসমেন্ট অফ লার্নিং যদি বলি তাহলে সেটা হবে কি সামেটিভ অ্যাসেসমেন্ট। সামেটিভ অ্যাসেসমেন্ট মানে কি একদম ফাইনাল পরীক্ষা যেটা বলতাম, ফাইনাল পরীক্ষা, যেমন সেমিস্টার এক্সাম। যদি আমাদের সেমিস্টার এক্সাম হয় তো সেমিস্টার হচ্ছে ফাইনাল, সেখানে সংশোধনের কোনো ফরমেটিভ অ্যাসেসমেন্টে আপনি সংশোধন করতে পারবেন। আপনি ফরমেটিভ একটা গঠনগত মূল্যায়ন নিলেন বা গঠনগত অ্যাসেসমেন্ট করলেন, তখন সেটাতে কী হলো, যদি কিছু শিক্ষার্থীর ভুল থাকে সঙ্গে সঙ্গে আপনি তাকে শুধরাবার চেষ্টা করলেন, আপনি এই পদ্ধতি চেঞ্জ করে অন্য পদ্ধতিতে আপনি তাকে বোঝাবার চেষ্টা করলেন। কিন্তু সামেটিভ অ্যাসেসমেন্টে কিন্তু সেটা সম্ভব নয়, কারণ সেটা বোর্ডের পরীক্ষা, আমরা বোর্ডের পরীক্ষা হিসাবে নিতে পারি, বা আমরা ধরে নিতে পারি সেমিস্টার এক্সাম মানে ফাইনাল এক্সাম, সেখানে কোনো পরিবর্তনের চেঞ্জ থাকে না। তারপর দেখুন এভালুয়েশন মানে কি বলেছে, মূল্যায়ন মানে কি, মূল্যায়ন হচ্ছে গুণগত এবং পরিমাণগত দিক দিয়ে তাকে জাজ করা। মূল্যায়নটা হচ্ছে কি গুণগত এবং পরিমাণগতভাবে তাকে জাজ করা, বিচার করা। অ্যাসেসমেন্ট প্লাস মেজারমেন্ট, আমরা অ্যাসেসমেন্টও করব প্লাস মেজারমেন্ট করব ইকুয়াল টু জাজ। আর জাজ মানে কি মূল্যায়ন, আমরা জাজটা করব কিসের ভিত্তিতে করব, আমরা অ্যাসেসমেন্ট প্লাস মেজারমেন্ট করব। ঠিক আছে, অর্থাৎ শিক্ষার্থী কতটা শিখেছে তার নির্দিষ্ট সংখ্যার দ্বারা তাকে পরিমাপ করাকে বোঝাবে, সেটা হচ্ছে মেজারমেন্ট। আমরা একটু ডিটেলসে একটু আবার বুঝে নিই খুব তাড়াতাড়ি করে ভাই। এর শর্টে যদি বলি তাহলে অ্যাসেসমেন্ট কি, দেখুন তো অ্যাসেসমেন্ট হচ্ছে শিক্ষার্থী কতটা শিখলো তা পর্যবেক্ষণ করা, অর্থাৎ শিক্ষণের ফাঁক খুঁজে বের করে তা পূরণ করাকে বোঝায়। অর্থাৎ শিক্ষার্থী যে সকল শিখলো, কোন জিনিসটা পারলো না, কোথায় তাদের কমি রয়েছে, সেই জিনিসটা আমরা আবার তাকে কী করবো, পূরণ করাতে পারবো, দ্যাট ইজ কল অ্যাসেসমেন্ট। এক কথায় আমরা বলতে পারি ফিডব্যাকের জন্য অ্যাসেসমেন্ট করা হয়। অ্যাসেসমেন্ট হচ্ছে একটা প্রসেস, শিক্ষণের একটা প্রসেস। আর এভালুয়েশন কি, শিক্ষার্থী শিক্ষণের উদ্দেশ্য কতটা পূরণ করতে পারলো তা বিচার করা। ঠিক আছে, বোঝা গেল। অ্যাসেসমেন্ট আমরা কী করবো, প্রসেস করবো। অ্যাসেসমেন্ট একটা পদ্ধতি, অর্থাৎ শিক্ষার্থী কতটা শিখলো তা আমরা বুঝতে পারলাম, এবং যদি কোনো সমস্যা থেকে থাকে তাহলে এখান থেকে আমরা কী করলাম, সেটাকে পূরণ করার চেষ্টা করলাম। আর এভালুয়েশন মূল্যায়ন মানে একটা পরীক্ষা, আমরা পরীক্ষা বলতে পারি, কিন্তু পরীক্ষা প্যাডাগজির ভাষায় নেগেটিভ, শুধু আপনাদের বোঝানোর জন্য বললাম। অর্থাৎ শিক্ষার্থী শিক্ষণ কতটা উদ্দেশ্য পূরণ করতে পারলো, আপনি যতটুকু শিখালেন সে ততটুকু শিখতে পারলো কি না, তার জন্য টোটাল যেটা আমরা করব দ্যাট ইজ কল এভালুয়েশন, আমরা বিচার করব যে শিখতে পারলো কি না। আর এভালুয়েশনটা হচ্ছে একটা প্রোডাক্ট, এটা মনে রাখবেন। অ্যাসেসমেন্ট হচ্ছে একটা প্রসেস, একটা পদ্ধতি, আর এভালুয়েশনটা হচ্ছে একটা প্রোডাক্ট। তারপরে দেখো সামেটিভ অ্যাসেসমেন্ট সম্বন্ধে আগে বলেছিলাম, এখানে আবার আপনাদের বলে দিই। এটা হচ্ছে কি সমষ্টিমূলক মূল্যায়নের ক্ষেত্রে শিক্ষার্থী কী শিখলো তা পাঠের শেষে কোনো নির্দিষ্ট পরিকাঠামো অনুযায়ী বিবেচনা করা হবে। ঠিক আছে, আপনি একটা কোয়েশ্চন সেট তৈরি করলেন, কোয়েশ্চন সেট করে তার একটা কোয়েশ্চন নিলেন, সেটা বছরের শেষে বা যদি কলেজে হয় বা সেমিস্টার সিস্টেমে হয় তখন সেমিস্টার নিলেন, মানে যেখানে সংশোধন করার কোনো চান্স থাকছে না। কয়েকটি সমষ্টিভিত্তিক মূল্যায়নের উদাহরণ যেমন সেমিনার পেপার রয়েছে, বছরের শেষে পরীক্ষার নাম্বার দেওয়া রয়েছে, এগুলো হচ্ছে কি সামেটিভের উদাহরণ। সামেটিভ বলতে আমরা অ্যাসেসমেন্ট অফ লার্নিং বলতে পারি। ঠিক আছে, আবার দেখুন এখানে আরও কয়েকটি উদাহরণ দেওয়া আছে সামেটিভ অ্যাসেসমেন্টের। এই মূল্যায়নের মাধ্যমে অর্জিত সামর্থ্যের পরিমাপ করা যায়, সে কতটুকু সামর্থ্য অর্জন করতে পারলো কি না, সে শিখতে পারলো কি না সেটা আমরা বুঝতে পারি। নতুন পাঠ্যক্রম এই বছরে 3 বার হয়ে থাকে, নতুন পাঠ্যক্রম অনুযায়ী সামেটিভ অ্যাসেসমেন্টটা কতবার হয়, 3 বার হয়, সেটা জেনে রাখবেন। সাধারণত বছরের শেষেই মূল্যায়ন হয়, আগে বলেছিলাম ফাইনাল এক্সাম আমরা যাকে বলতে পারি, এই ফাইনাল এক্সামটা হচ্ছে কি সামেটিভ অ্যাসেসমেন্ট। এই মূল্যায়ন সাধারণত জাজমেন্টাল হয়, সামেটিভ অ্যাসেসমেন্টটা জাজমেন্টাল, মানে সেটা জাজ হয়ে বা বিচারযোগ্য হয়, আমরা বিচার করতে পারি সে কতটুকু শিখতে পারলো কিনা না। দেখুন অ্যাসেসমেন্ট এবং এভালুয়েশনের মধ্যে ছোট একটা পার্থক্য রয়েছে কি, অ্যাসেসমেন্টটা ফিডব্যাক, ইমপ্রুভমেন্ট ইত্যাদির উপর গুরুত্ব দেয়। অ্যাসেসমেন্টের মাধ্যমে আমরা তাকে কী করতে পারি, ফিডব্যাক পেতে পারি, যে কী শিখলো, কী ভুল করলো, কোথায় সমস্যা রয়েছে সেটা আমরা ঠিক করতে পারি, বা স্টুডেন্টের ইমপ্রুভমেন্ট করতে পারি, যে ওই জায়গাতে সমস্যা রয়েছে ওটাকে যদি আমি একটু ভালো করে বুঝিয়ে দিই তাহলে ইমপ্রুভমেন্ট তার হবে। এবং এভালুয়েশনটা অ্যাচিভমেন্টের উপর নির্ভর করে, অ্যাচিভমেন্ট সে কতটা অর্জন করতে পারলো, কতটা অ্যাচিভ করতে পারলো, এটার উপর এভালুয়েশন নির্ভর করছে। ডায়াগনস্টিক অ্যান্ড প্রসেস, অ্যাসেসমেন্টটা হচ্ছে কি ডায়াগনস্টিক অ্যান্ড প্রসেস, আমরা অ্যাসেসমেন্টের মাধ্যমে তার কারণ খুঁজে বের করতে পারবো যে কী কারণে সে শিখতে পারছে না বা বুঝতে পারছে না, তারপর সেটা একটা পদ্ধতিগতভাবে আমরা তাকে নেক্সট স্টেপে আমরা তাকে পরবর্তীতে আমরা শিক্ষণ যেটা পদ্ধতি রয়েছে, টিচার মেথড বা টিচার স্ট্র্যাটেজি, সেটা পরিবর্তন করে আমরা তাকে শেখাতে পারি, দ্যাট ইজ কল অ্যাসেসমেন্ট। আর এভালুয়েশনটা হচ্ছে কি জাজমেন্টাল,
অ্যাসেসমেন্ট এভলিউশনটা কি জাজমেন্টাল বিচারযোগ্য, সেখানে আমরা একবার এভলিউশন নিয়ে নেব, পরীক্ষা নিয়ে নেব, সেখানে কিন্তু সেই পরীক্ষার সময় চলাকালীন সেটা কোনো আর সমস্যার সমাধান করা যাবে না, সেটা ঠিক করা যাবে না, ডাইরেক্ট আমরা ডিক্লেয়ার করে দেবো যে ফাইনাল পরীক্ষায় সে এত নম্বর পেয়েছে। কিন্তু অ্যাসেসমেন্টে যদি সে কম পেয়ে থাকে বা অ্যাসেসমেন্টের ক্ষেত্রে যদি কিছু সমস্যা হয়ে থাকে আমরা সঙ্গে সঙ্গে তাকে শুধরাতে পারি। দ্যাট ইজ কল অ্যাসেসমেন্ট এবং এভলিউশনের ছোট পার্থক্য। তারপর দেখুন আমরা চলে আসছি সিসিই, যেখান থেকে আপনাদের প্রত্যেক পরীক্ষায় প্রশ্ন আসে। ঠিক আছে, সিসি কন্টিনিউয়াস অ্যান্ড কম্প্রিহেন্সিভ এভলিউশন। ঠিক আছে, নিরবিচ্ছিন্ন এবং সামগ্রিক বিকাশ, সামগ্রিক মূল্যায়ন, নিরবিচ্ছিন্ন এবং সামগ্রিক মূল্যায়ন। কন্টিনিউয়াস মানে কি অনগোয়িং প্রসেস, কন্টিনিউয়াস মানে কি অনগোয়িং প্রসেস, আর কম্প্রিহেন্সিভ মানে আমরা কি বলতে পারি সব ক্ষেত্রে বিকাশ, শুধু যে একদিক দিয়ে দেখবো সেটা নয়, তার দৈহিক, মানসিক, প্রাক্ষবিক, ঠিক আছে, এই কগনিটিভ, এই সবগুলি দিক দিয়ে আমরা বিচার করব, দ্যাট ইজ কল কম্প্রিহেন্সিভ। আমরা এভলিউশন করব তাকে কোন দিক দিয়ে এভলিউশন করব, তার সব দিক দিয়ে, তার সর্বক্ষেত্রে বিকাশ। সিসি মূলত দুইটা জিনিসের উপর নির্ভর করবে, একটা হচ্ছে কি স্কলাস্টিক, একটা হচ্ছে কস্কলাস্টিক। ঠিক আছে, সিসিটা কলাস্টিক প্লাস কস্কলাস্টিক, দুইটা মিলে কিন্তু হবে। ঠিক আছে, তো স্কলাস্টিক মানে কি, স্কলাস্টিক হচ্ছে পড়াশোনা সম্পর্কিত সকল বিষয়। স্কলাস্টিক মানে কি তার পড়াশোনা রিলেটেড গল্প, তাকে গল্প পড়া, রিডিং রাইটিং স্পিকিং লিসেনিং, এই সবগুলি হচ্ছে কি তার স্কলাস্টিক আন্ডারে পড়ছে। আর স্কলাস্টিক মানে কি পড়াশোনা ছাড়া আরও অনেকগুলো রয়েছে, যেমন কি খেলাধুলা, কোন কোন ছাত্র খেলাধুলায় দক্ষ রয়েছে সবাইকে খেলাধুলার দিক দিয়ে আমরা এভালুয়েশন করব, গান, নাচ, লাইফ স্কিল, অ্যাটিটিউড, ভ্যালু ইত্যাদি। ঠিক আছে, স্কলাস্টিক এবং কস্কলাস্টিক এই দুটা দিক দিয়ে আমরা বিচার করবো যে একটা ছাত্র সে পড়াশোনায় কতটুকু ভালো, প্লাস খেলায় কতটুকু ভালো, প্লাস নাচে কতটুকু ভালো, প্লাস গানে কতটুকু ভালো, তার লাইফ স্কিল কতটুকু রয়েছে, তার অ্যাটিটিউড কতটুকু রয়েছে, তার ভ্যালু কী রয়েছে, এই সবগুলি জিনিস মিলিয়ে যখন আমি তাকে জাজ করব বা বিচার করব, তখন সেটা হয়ে যাবে কি কন্টিনিউয়াস অ্যান্ড কম্প্রিহেন্সিভ এভলিউশন। এবং এটা সবসময় কন্টিনিউয়াস প্রসেসে হবে, সেটার কোনো মানে বিরাম নেই বা বন্ধ নেই। ঠিক আছে, সেটা সবসময় অনবরত চলতে থাকবে, গতিকে বলেছে নিরবিচ্ছিন্ন, কন্টিনিউয়াস। এখানে কন্টিনিউয়াস মানে বলেছে অনগোয়িং প্রসেস, মানে চলতে আছে, তার কোনো বন্ধ নেই বা তার কোনো শেষ নেই। তারপর এভলিউশনের কিছুটা টেকনিক রয়েছে, টেকনিকগুলো জেনে যাবেন। পর্যবেক্ষণের মাধ্যমে আমরা এভলিউশন করতে পারি, রেটিং স্কেলের মাধ্যমে এভলিউশন করতে পারি, ইন্টারভিউর মাধ্যমে এভলিউশন করতে পারি, অ্যানাকডোটাল রেকর্ডের মাধ্যমে এভলিউশন করা যায়, পোর্টফোলিওর মাধ্যমে এভলিউশন করা যায়, সোসিওগ্রামের মাধ্যমে এভলিউশন করা যায়, আরও কয়েকটি রয়েছে। তো এই রেটিং স্কিল কি, অ্যানাকডোটাল রেকর্ড কি, পোর্টফোলিও কি, যদি জানা থাকে তো বিশেষ ভালো, যদি জানা না থাকে অবশ্যই আমাদের কমেন্ট করবেন, আমরা পরবর্তী ক্লাসে ডিটেলসে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তারপরে দেখুন কন্টিনিউয়াস এবং কম্প্রিহেন্সিভ এভলিউশন সম্বন্ধে আরও কিছু কথা আপনাদের বলছি, এখানে পুরো ডিটেলস আপনাদের দেওয়া আছে, কী দেওয়া আছে দেখে নিন। নিরবিচ্ছিন্ন এবং সামগ্রিক মূল্যায়ন। নিরবিচ্ছিন্ন, কন্টিনিউয়াস মানে কি, কন্টিনিউয়াস হচ্ছে কি কন্টিনিউয়াস প্রসেস, মানে চলছে, তার কোনো বন্ধ নেই, মানে নিরবিচ্ছিন্ন। আর কম্প্রিহেন্সিভ মানে সামগ্রিক মূল্যায়ন, এটা এক ধরনের বিদ্যালয় ভিত্তিক মূল্যায়ন ব্যবস্থা, সেটা স্কুলে সেটা মূল্যায়ন হয়ে থাকে, যা শিক্ষার্থী বিভিন্ন দিকের বিকাশকে নিরবিচ্ছিন্নভাবে মূল্যায়ন করে। শিক্ষার্থীর বিভিন্ন দিকের বিকাশ, শুধু একদিকে বিকাশ নয়, আগে বলেছি স্কলাস্টিক প্লাস কস্কলাস্টিক, এই সব দিকের বিকাশকে আমরা নিরবিচ্ছিন্নভাবে মূল্যায়ন করব, দ্যাট ইজ কল সিসি। নিরবিচ্ছিন্নভাবে মানে কি কন্টিনিউয়াসলি মূল্যায়ন করতে থাকবো। এই ধরনের মূল্যায়নকে প্রধানত দুটি উদ্দেশ্য থাকে, এই ধরনের যে সিসির দুইটা উদ্দেশ্য প্রধানত রয়েছে। কি কি? শিক্ষার্থীর শিখন পারদর্শিতার মূল্যায়ন, শিক্ষার্থীরা কতটুকু শিখন গ্রহণ করতে পারলো এটার একটা মূল্যায়ন হবে। আর এবং তার বিভিন্ন ধরনের আচরণের মূল্যায়ন, তার বিভিন্ন ধরনের আচরণের মূল্যায়ন আমরা করতে পারবো। কারণ আমরা জানি যে এডুকেশন ইজ নাথিং বাট এ মডিফিকেশন অফ বিহেভিয়ার। শিক্ষাটা আর কিছু না, শিক্ষাটা হচ্ছে কি তার আচরণের পরিবর্তন। ঠিক আছে, আমাদের একজন স্যার সবসময় বলতেন যে এডুকেশন ইজ নাথিং বাট ইটস এ চেঞ্জ অফ বিহেভিয়ার বা মডিফিকেশন অফ বিহেভিয়ার। এখানে নিরবিচ্ছিন্ন মূল্যায়ন বলতে বোঝায় বছরে একটি বা দুটি মূল্যায়নের পরিবর্তে একাধিক মূল্যায়ন করে শিক্ষার্থীর বৃদ্ধি ও বিকাশ সম্পর্কে একটি চিত্র তুলে ধরা। নিরবিচ্ছিন্ন মূল্যায়ন বা কন্টিনিউয়াস বা কম্প্রিহেনসিভ ইভ্যালুয়েশন বলতে আমরা বুঝি পরীক্ষা একটা বা দুটা মূল্যায়ন নয়, তার পরিবর্তে অনেকগুলো মূল্যায়ন আমরা করে শিক্ষার্থীর বৃদ্ধি এবং বিকাশের একটা চিত্র তুলে ধরব।
তার কোথায় বৃদ্ধি হচ্ছে, কোথায় বিকাশ হচ্ছে, কিভাবে হচ্ছে, সবগুলি আমরা তুলে ধরব। যেমন নিয়মিত অ্যাসেসমেন্ট করছে কিনা না তার উপরে পরীক্ষা হচ্ছে। নিয়মিত অ্যাসেসমেন্ট, আমরা অ্যাসেসমেন্ট আগে জেনেছি অ্যাসেসমেন্ট কি। এখানে তার দুর্বলতার নির্ণয়, তার যেটা দুর্বলতার নির্ণয় রয়েছে, এখানে তার কোন দিক দিয়ে সে দুর্বল রয়েছে, তার সংশোধনমূলক শিক্ষণের প্রয়োজনীয়তা আছে কিনা না, যদি থাকে তাহলে তার রিমিডিয়াল টিচিংয়ের ব্যবস্থা করব। অর্থাৎ কোথায় তার সমস্যা রয়েছে, দুর্বলতার নির্ণয় মানে কি, কোথায় তার সমস্যা রয়েছে, কোন জায়গায় সে বুঝতে পারছে না, বা তার সংশোধনমূলক শিক্ষণের প্রয়োজনীয়তা, তার রিমিডিয়াল টিচিংয়ের প্রয়োজন আছে কিনা না, তার ফিডব্যাক সরবরাহ করা, ফিডব্যাক আমরা বলেছিলাম, এবং তার সফলতা ইত্যাদি শিক্ষক এবং শিক্ষার্থী মূল্যায়নে সাহায্য করে। শিক্ষক এবং শিক্ষার্থীর মূল্যায়নে সাহায্য করবে কন্টিনিউয়াস অ্যান্ড কম্প্রিহেনসিভ এভলিউশন এই দিক দিয়ে। তারপর দেখুন সামগ্রিক মূল্যায়ন বলতে বোঝায়, সামগ্রিক মূল্যায়ন আমরা যেটা বলে থাকি সামগ্রিক মূল্যায়ন, সামগ্রিক মূল্যায়ন বলতে বোঝায় মূল্যায়ন ব্যবস্থার মধ্যে পাঠ্যক্রমিক এবং সহ পাঠ্যক্রমিক, আগে যেটা বলেছিলাম স্কলাস্টিক এবং স্কলাস্টিক। পাঠ্যক্রম মানে কি পড়াশোনা সম্বন্ধে যত কিছু আছে, আর সহ পাঠ্যক্রমিক মানে কি পড়াশোনার সঙ্গে আর অন্যান্য কিছু, যেমন নাচ গান খেলাধুলা, ঠিক আছে, এই সবগুলো ইত্যাদি। এই কার্যাবলী সম্বন্ধে বিবেচিত হবে। যেহেতু প্রথাগত লিখিত পরীক্ষার দ্বারা শিক্ষার্থীদের ক্ষমতা, প্রবণতা, আগ্রহ, ব্যক্তিত্ব ইত্যাদি সম্পর্কিত তথ্য কিন্তু সংগ্রহ করা সম্ভব নয়, কারণ লিখিত পরীক্ষার দ্বারা আমরা সবসময় শিক্ষার্থীর ক্ষমতাটা আমরা বুঝতে পারি না। যেমন একজন শিক্ষার্থী সে খুব সুন্দর গান গায়, সে খুব ভালো গান গায়, একটা ছাত্র খুব ভালো গান গায় বা খুব ভালো নাচ করে, খুব ভালো ডান্স করে, সেটা আমরা তার লিখিত পরীক্ষার মাধ্যমে কিন্তু বুঝতে পারবো না। তার লিখিত পরীক্ষার মাধ্যমে আমরা কী করে বুঝবো সে এত সুন্দর গান করে, তার গলা কণ্ঠস্বরটা এত সুন্দর বা এত সুন্দর নাচ করে, সেটা আমরা লিখিত পরীক্ষার মাধ্যমে কী করে বুঝবো যে সে এত সুন্দরভাবে নাচে, আমরা বুঝতে পারবো না, তাই না? সুতরাং প্রথাগত লিখিত পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থীর যে এই যে ক্ষমতা এবং তার কিছু প্রবণতা, তার যেটা আগ্রহ, তার কিসের প্রতি আগ্রহ রয়েছে, তার ব্যক্তিত্ব, তার কী কী পার্সোনালিটি রয়েছে, এই সবগুলি তথ্য সংগ্রহ করা সম্ভব নয়। তাই মূল্যায়ন ব্যবস্থাটা এমন হয়ে প্রয়োজন যার সাহায্যে শিক্ষণে প্রয়োজনীয় সব রকমের বৈশিষ্ট্যগুলি শিক্ষার্থীদের মধ্যে কী পরিমাণে বর্তমান রয়েছে তা জানা সম্ভব। সুতরাং এই যে পদ্ধতি কন্টিনিউয়াস এবং কম্প্রিহেনসিভ পদ্ধতির মাধ্যমে এই শিক্ষার্থী তার সব ধরনের যে বৈশিষ্ট্য, তার কী কী বৈশিষ্ট্য আছে, কী কী কোয়ালিটি তার মধ্যে আছে, সবগুলি আমরা বিচার বিবেচনা করতে পারি কিসের মাধ্যমে, এই সিসিইর মাধ্যমে। সমস্ত রকম কৌশল ও পদ্ধতি ব্যবহার করে যে মূল্যায়ন করা হবে তাকে আমরা সামগ্রিক মূল্যায়ন বলতে পারি। ঠিক আছে ভাই, কম্প্রিহেনসিভ এভালুয়েশন। তো নিরবিচ্ছিন্ন এবং সামগ্রিক মূল্যায়ন, পাঠ্যক্রমিক এবং সহপাঠ্যক্রমিক কার্যাবলী মূল্যায়ন, এটা হচ্ছে সহপাঠ্যক্রমিক এবং পাঠ্যক্রমিক কার্যাবলী মূল্যায়ন আমরা বললাম। গঠনগত ও সমষ্টিগত উভয় ধরনের অ্যাসেসমেন্ট করা প্রয়োজন। ঠিক আছে, ফরমেটিভ, গঠনগত ফরমেটিভ আমরা করলাম, সমষ্টিগত মানে কম্প্রিহেনসিভ, এই সবগুলি বা সামেটিভ আমরা বলতে পারি। ফরমেটিভ এবং সামেটিভ সবগুলো অ্যাসেসমেন্ট কিন্তু এখানে আমাদের করা প্রয়োজন কিসের মাধ্যমে, সিসিই এর মাধ্যমে। ঠিক আছে, তারপর দেখো নিরবিচ্ছিন্ন এবং সামগ্রিক মূল্যায়নের কিছু কার্যাবলী, এই কয়েকটা পয়েন্ট আমি তুলে ধরেছি। এই কয়েকটা পয়েন্ট যদি আমরা জানি তাহলে সম্পূর্ণ সিসি এখানেই কমপ্লিট হয়ে যাবে। দেখুন কী কী নিরবিচ্ছিন্ন মূল্যায়নের সাহায্যে, অর্থাৎ নিরবিচ্ছিন্ন মূল্যায়ন মানে কি সিসিই, কন্টিনিউয়াস এবং কম্প্রিহেনসিভ এভলুশন মানে সিসিই। তো সিসিই এর সাহায্যে শিক্ষার্থী ধারাবাহিকভাবে কী পরিমাণ উন্নতি করছে তার পরিচয় পাওয়া যায়। ধরে নিন আপনি আজকে একটা পরীক্ষা নিলেন, দেখছেন যে আপনি এখানে তার যেটা পরীক্ষা নিলেন সেটাতে, বা আপনি যেটা এভলিউশন নিলেন সিসি, তখন সেখানে দেখলেন যে কিছু কিছু জিনিস তার কম রয়েছে, কিছু কিছু জিনিস সে পারছে না, বা সে দেখুন কিছু কিছু বানান রয়েছে বা কিছু কিছু ম্যাথমেটিক্যাল ফ্যাক্ট রয়েছে, যেমন পূরণ অঙ্ক, ধরে নিই যে পূরণ অঙ্ক, সে পূরণ অঙ্কটা পারছে না, তার সমস্যা রয়েছে। তখন আপনি তাকে কী করবেন, আপনি তার আগে যে বলেছিলাম যে তার দুর্বলতার নির্ণয়, আপনি তার দুর্বল দিকটা পেয়ে গেলেন যে সে পূরণ অঙ্ক পারছে না। তারপর আপনি কি করবেন, তারপর আপনি তাকে রিমিডিয়াল টিচিং দেবেন যে পূরণ অঙ্ক কী করে হয়, আপনি আপনার পদ্ধতি মতো তাকে শেখাবার চেষ্টা করবেন। তারপরে আপনি যখন নেক্সট দিন যখন আবার আপনি সিসি নেবেন, যখন আপনি সেই পরীক্ষাটা নেবেন, তখন আপনি দেখতে পারবেন যে তার আগে থেকে কিছুটা পরিবর্তন, তার উন্নতি ঘটছে কিনা না। নিশ্চয়ই উন্নতি ঘটবে, কিছুটা পরিমাণ হলেও তার কী হবে, উন্নতি ঘটবে, তার একটা পরিচয় পাওয়া যাবে। ঠিক আছে, যেখানে সমস্যা রয়েছে সমস্যাটা যদি আমরা ত্রুটি করতে পারি, যেটা যদি শেষ করতে পারি, তাহলে তার ইমপ্রুভ আলটিমেটলি হবেই। নিরবিচ্ছিন্ন মূল্যায়ন শিক্ষার্থীদের বিষয়ভিত্তিক দুর্বলতা এবং সফলতার পরিচয় পাওয়া যায়। তো বিষয়ভিত্তিক দুর্বলতা মানে কি, কোন জিনিসটা সে পারছে না,
কোন জিনিসটা সে পারছে না ওটা আমরা বুঝতে পারি, তার দুর্বল দিকগুলো কোথায় রয়েছে সেটা আমরা বুঝতে পারি, এবং তার সফলতার পরিচয়, সে কোন দিক দিয়ে সফল আছে ঠিক সেটা আমরা বুঝতে পারি, যে তার কোন জিনিসটা সে খুব ভালো করে পারছে এবং কোন জিনিসটা পারছে না সেটা আমরা বুঝতে পারি। যেটা পারছে সেটা তো ভালো, আর যেটা পারছে না সেটার প্রতি তাকে আবার আমরা রিমিডিয়াল টিচিংয়ের মাধ্যমে সেটাকে আবার বা পরবর্তী ক্লাসের মাধ্যমে তাকে আমরা সেটাকে আবার সংশোধন করাতে পারি। ঠিক আছে। শিক্ষককে কার্যকরী শিক্ষণ কৌশল গ্রহণে সাহায্য করে। শিক্ষককে কার্যকরী শিক্ষণ কৌশল, আজকে শিক্ষক কী করলেন, একটা পদ্ধতি অনুযায়ী একটা নিজের একটা কৌশল অনুযায়ী একটা টেকনিক অনুযায়ী শিক্ষক কী করছেন, তাকে শেখাচ্ছেন, এবং শেখানোর পর তিনি যখন সিসিই নিলেন তখন দেখলেন যে না ওই শিশুটা কিন্তু ওই জিনিসটা পারছে না, তখন শিক্ষক কী করবেন, তার যেটা কৌশল আছে কৌশলটা পরিবর্তন করবেন। কৌশল পরিবর্তন করে যে কৌশলে বাচ্চাটা শিখতে পারছে ওই কৌশলে তিনি কী করবেন, শেখাবেন, অর্থাৎ নিজস্ব কৌশল তিনি গ্রহণ করতে পারবেন। তারপর দেখুন পাঠাভ্যাস, ভুল সংশোধন এবং কীভাবে পারদর্শীতার উন্নতি করা যায় সে সম্পর্কে শিক্ষার্থীদের মধ্যে প্রেরণার সঞ্চার করে। ঠিক আছে। আমরা শিক্ষার্থীকে শুধুমাত্র বই পড়ো দিয়ে আমরা শেখাতে পারি না, তাকে যদি খেলার মাধ্যমে যদি শেখাই তাহলে কিন্তু সে খুব ভালো শেখে। খেলাধুলার মাধ্যমে, নাচের মাধ্যমে, গানের মাধ্যমে আমরা কিন্তু তাকে অনেক কিছু শেখাতে পারি, পাঠের প্রতি অভ্যাস করে তুলতে পারি, তার ভুল সংশোধন করতে পারি, এবং কীভাবে পারদর্শী উন্নতি করা যায় সে সম্বন্ধে তার মধ্যে আমাদের প্রেরণা সঞ্চার করতে হবে, তাকে মোটিভেট করতে হবে। ঠিক আছে। তারপর দেখুন কি বলেছে, নিরবিচ্ছিন্ন এবং সামগ্রিক মূল্যায়ন শিক্ষার্থীদের প্রবণতা এবং আগ্রহ সম্পর্কে তথ্য সংগ্রহে সাহায্য করে। আমরা কি করতে পারি, নিরবিচ্ছিন্ন এবং সামগ্রিক মূল্যায়নের মাধ্যমে শিক্ষার্থীর যেটা প্রবণতা রয়েছে বা তার আগ্রহ রয়েছে সেটা একটা তথ্য সংগ্রহে সাহায্য করতে পারি। এটা আমরা একটা ডকুমেন্টারি হিসাবে লিখে রাখতে পারি, পরবর্তীতে সেটা আমাদের কাজে আসবে। ঠিক আছে। তো এই ছিল আমাদের আজকের ক্লাস সিসিই নিয়ে। তো আমরা আজকের ক্লাসে সিসিই, তারপর আমাদের অ্যাসেসমেন্ট, ফর্মেটিভ, সামেটিভ, এগুলা সবগুলো আমরা জানলাম। ঠিক আছে। এখান থেকে তিনটা জিনিস আপনারা খুব ভালো করে জানবেন, যেটা হচ্ছে কি অ্যাসেসমেন্ট ফর লার্নিং। অ্যাসেসমেন্ট ফর লার্নিংয়ের আরেকটি নাম হচ্ছে ফর্মেটিভ অ্যাসেসমেন্ট। তিনটা পয়েন্ট যে আলোচনা করব। অ্যাসেসমেন্ট ফর লার্নিং মানে কি, ফর্মেটিভ অ্যাসেসমেন্ট। আবার যদি বলি অ্যাসেসমেন্ট অফ লার্নিং তার মানে কি সামেটিভ, ফর্মেটিভ। তারপর হচ্ছে অ্যাসেসমেন্ট এজ লার্নিং যদি বলি তাহলে সেটা হবে কি সেলফ অ্যাসেসমেন্ট। ঠিক আছে। ফর্মেটিভ মানে কি গঠনগত, আমরা যখন যে কোনো একটা ক্লাস নেব, ক্লাস করতে করতে ডিউরিং ইনস্ট্রাকশনের সময় আমরা ফর্মেটিভ দেবো। সামেটিভ একদম লাস্টে দেবো, বছরের লাস্টে একটা পরীক্ষা হবে, বা সেমিস্টার ওয়াইজ থাকলে আমাদের যেটা ফাইনাল পরীক্ষা হবে সেটা হবে সামেটিভ অ্যাসেসমেন্ট। বা সেলফ অ্যাসেসমেন্ট হবে কি নিজেকে বিচার করবে, অর্থাৎ যদি আপনি রান্না বাড়া করেন তাহলে আপনি লবণ সবজিতে দিচ্ছেন কিনা না সেটা মুখে দিয়ে টেস্ট করতে পারেন, নিজেকে টেস্ট করবেন, সেটা হচ্ছে কি সেলফ অ্যাসেসমেন্ট। ঠিক আছে। মেন বেসিক্যালি এই কয়েকটি পয়েন্ট ছিল আজকের আমাদের ক্লাসে। তো ক্লাসটা কেমন লাগলো অবশ্যই জানাতে বলবেন না, এবং পরবর্তীতে কী ধরনের ক্লাস চাই বলে দেবেন, এবং পরবর্তীতে আমরা এই যে আপনাদের সিসিই নিয়ে আমরা কিছু এমসিকিউ আপনাদের জন্য নিয়ে আসবো খুব শিগগিরই। সুতরাং সাথে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।